This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানেই দিনে যা যা ঘটে গেল তার মধ্যে থেকে একেবারে বাছাই করা সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর? প্রথমেই বিগ ওয়ালে পাঁচ কথার ইস্যু দেখাবো। আজকের প্রথম ইস্যু এফআইআর এর শব্দে শব্দে নির্যাতিতার আরতি সবটা আপনাদেরকে দেখাবো। আর ইস্যু ২ অভিযুক্তদের আড়ালের চেষ্টা পুলিশের। কেন এ কথা বলছি সেটাও দেখাবো পাঁচ কথায় বিস্তারিতভাবে। গত বছর ৯ আগস্ট আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের পর খুন, তারপর গোটা দেশ তোলপাড় হয়েছে। লাভ কিছু হয়েছে কি? আবার শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল সাউথ ক্যালকাটা ল কলেজ। মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা। পুলিশ ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে ঠিক, তবে আরজিকরের মতো এখানেও পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, মারাত্মক অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। অভিযুক্তদের নাম লুকোনোর অভিযোগ কসবা থানার বিরুদ্ধে। অভিযুক্তদের নাম নয়, এফআইআর এ গ্রেফতারি নিয়ে বিবৃতিতে ইংরেজি বর্ণ ব্যবহার করে পুলিশ। এমনকি নির্যাতিতার অভিযোগপত্রে নাম মোছানোর অভিযোগও উঠেছে। কিন্তু কেন এরকম কাজ? কেন অভিযুক্তদের আড়াল করার চেষ্টা? এই মুহূর্তে সিজার মন্ডল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে নিউজরুম থেকে। সিজার, যে প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে উঠছে, কি কারণে এই নামগুলো উল্লেখ করেনি পুলিশ? অভিযুক্তদের আড়াল করার চেষ্টা? যদি হয় কেন? দেখো, সেই প্রশ্নটাই বারবার উঠছে, কারণ খুব অদ্ভুত একটা ঘটনা দেখা গেল এতদিন ধরে বিভিন্ন এফআইআরে। সেখানে কিন্তু এই ধরনের ঘটনায়, সেক্সুয়ালি অ্যাসল্টের ঘটনায় স্বভাবতই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যিনি নিগৃহীতা বা নির্যাতিতা তার নাম সেটাকে গোপন রাখা হয়। কিন্তু যারা অভিযুক্ত এবং যারা মেজর, যাদের বয়স কিন্তু তারা কেউ নাবালক নয়, তারা সবাই সাবালক, তাদের নাম কমপ্লেনের কপি থেকে এফআইআর এর কপি প্রত্যেকটা জায়গায় ইংরেজি অক্ষরের একটা বর্ণ দিয়ে দেখানো হলো, তাদের নামগুলো উজ্জ্ব রাখা হলো। আর সেখানেই কিন্তু প্রশ্ন, তাহলে কেন করা হলো? কারণ মনোজিৎ মিশ্র শাসক দলের একজন নেতা ও শাসক দলের তাবর নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ। এই অভিযোগটাই কিন্তু বারবার উঠে আসছে এবং সেই কারণেই তাদের নাম প্রকাশ্যে আনা হয়নি। এই নাম প্রথম পুলিশ প্রকাশ্যে এলো যখন আদালতে তারা রিমান্ড প্রেয়ার করলো, তখনই প্রথম এলো। ইভেন এফআইআর, যেটা কসবা থানার পক্ষ থেকে ২৬ তারিখ যে এফআইআর ড্র করা হয়েছে, সেই এফআইআরেও JMP এইভাবে বলা হয়েছে। কেন নামগুলো ব্যবহার করা হলো না? আর সেখানে দাঁড়িয়ে এর পরবর্তীতে যখন এই ৩ জন গ্রেপ্তার হয়েছে, এই খবর প্রকাশ্যে আসে, তখন আচ্ছা সিজার, তুমি তো দীর্ঘদিন ধরে ক্রাইম বিট কভার করেছো। এই যে এরকম ধরনের এফআইআর এবং সেখানে এই একটা করে যে এরকম ধরনের লেটার ব্যবহার করা, এরকম কি আদৌ দেখেছো? হয় এরকম? দেখো, এতদিন ধরে আমি পুলিশ বিট বা ক্রাইম বিট করতে গিয়ে এরকম কয়েক হাজার এফআইআর চোখে দেখেছি, কিন্তু কোনো এফআইআরে এইরকম ABCD দিয়ে অ্যাকিউজদের নাম বলা হয়েছে এই ধরনের এফআইআর পায়নি। আর সবথেকে মজার কথা, যখন অভিযুক্তরা গ্রেপ্তার পর্যন্ত হয়ে গেছে, তারপরে ডিসি SSDর পক্ষ থেকে যে অফিসিয়াল বিবৃতি প্রথম পুলিশের পক্ষ থেকে এলো, কনসার্ন সেই ডিভিশনের পক্ষ থেকে, সেই ডিভিশনের এই যে বিবৃতি, সেখানেও কিন্তু ABCDEFGH বলে বলা হলো। সেখানেও কিন্তু অভিযুক্তদের নাম জানানো হলো না। কেন জানানো হলো না? এইটাই সব থেকে বড় প্রশ্ন। যেখানে যদি বলে পুলিশ যে তদন্তের স্বার্থে, তাহলে যখন গ্রেপ্তার হয়ে গেছে, আদালতে তোলা হয়ে গেছে, তারপরও সেই নামগুলো তারা প্রকাশ্যে আনলেন না কেন এফআইআরে তাদের নাম লেখা হলো না? একমাত্র যখন তাদের আদালতে তোলা হলো, যখন রিমান্ড লেটার, সেখানে আদালতের কাগজে, আর সেখানে তাদের প্রথম নামটা দেখা গেল মনোজিৎ মিশ্র, জয়েব আহমেদ এবং প্রমিত মুখার্জি। এই আড়াল করার জায়গাটা সেখান থেকে স্বভাবতই শাসক বিরোধী যারা রয়েছেন রাজনৈতিক দলগুলো, তারা অভিযোগ করছেন যেহেতু এরা প্রভাবশালী, যেহেতু এদের সঙ্গে তাবড় প্রভাবশালীর প্রভাব। সিজার প্লিজ আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরছি। পুলিশের বিরুদ্ধে অভিযুক্তদের নাম লুকোনোর অভিযোগ, যে কথাটা এতক্ষণ ধরে সিজারও বলছিল। আইনজীবী শামীম আহমেদ কি বলছেন শোনাবো আপনাদের।
আমি এরকম ঘটনা দেখিনি যে আমরা জানি আইনে যে ভিকটিম তার নাম পরিচয় গোপন রাখতে হয়, ডিসক্লোজ করা যায় না। এখানে পুলিশ যারা অভিযুক্ত তাদের নাম গোপন রেখেছে এবং সেখানে ডিলিট করে সিম্বলিক নাম দিয়েছে। ফলে খুব স্পষ্ট যে পুলিশ তো প্রথমত অপরাধ সংগঠিত হতে দিয়েছে। পুলিশের মদত ছাড়া এই ধরনের ঘটনা সেন্ট্রাল ক্যালকাটায় ঘটতে পারে না। আবারও চলে যাই সিজারের কাছে। এই সিজার, দেখো এখনো পর্যন্ত যে তিনজনের কথা আমরা জানতে পারছি যারা ইতিমধ্যেই ধৃত, গ্রেফতার, তাদের এগেনস্টে এবং বিশেষত এই মনোজিৎ মিশ্র মূল অভিযুক্ত, তার এগেনস্টে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। দুটো থানায়, কলকাতার দুটো থানায় অভিযোগ রয়েছে। তারপরেও এতদিন বহাল তবিয়তে সে কিভাবে রয়েছে সেটাও তো একটা বড় প্রশ্ন। অবশ্যই, কারণ এর আগেও বিভিন্ন সময় খালি থানায় নয়, কলেজ কর্তৃপক্ষের কাছেও বিভিন্ন সময় সেখানকার ছাত্রছাত্রীরা এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন। এবং সবথেকে বড় কথা, তুমি যদি নির্যাতিতার যে লেটার অফ কমপ্লেন, সেই 4 পাতার লেটার অফ কমপ্লেনে বর্ণনা করা হয়েছে মনোজিৎ মিশ্রকে এই কলেজের, অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তনী হিসেবে, বর্তমানে তিনি সেখানকার অস্থায়ী কর্মী এবং সেখানে টিএমসিপি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট রয়েছে তার মাথায় রয়েছেন এবং তার কথাতেই যে গোটা ইউনিট চলে তৃণমূল ছাত্র পরিষদের সেখানে, এবং তিনি যে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি সেটাও কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই যদি এই কলেজের বিভিন্ন আমাদের সহকর্মীরা, দীক্ষা, এরা সবাই কথা বলেছিলেন কলেজের কিছু কর্মীর সঙ্গে, কলেজের কিছু ছাত্রছাত্রীর সঙ্গে, তারাও কিন্তু বলছেন মনোজিৎ মিশ্র বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করেছে কলেজের মধ্যেই। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, থানায় জানানো হয়েছে, কিন্তু তারপরও তার এই রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সে কিন্তু বারবার পার পেয়েছে। এবং তার রাজনৈতিক প্রভাব যে কতটা বেশি সেটা কিন্তু এই নির্যাতিতার যে অভিযোগপত্র সেটা পড়লেই দেখা যায়। সেখানে বলা হচ্ছে যদি নির্যাতিতা মনোজিতের প্রস্তাবে সায় না দেয়, অর্থাৎ তার সঙ্গে তাকে বিয়ে না করে, অথবা তার যে প্রস্তাব সেই কুপ্রস্তাবে সে রাজি না হলে তার যে বয়ফ্রেন্ড রয়েছে অর্থাৎ নির্যাতিতার বয়ফ্রেন্ডকে হত্যা করা হবে, নির্যাতিতার বাবা মাকে গ্রেপ্তার করা হবে। এটা কোথাও যে তার রাজনৈতিক ক্ষমতার বহিঃপ্রকাশ এবং মাসল ফ্লেক্সিং সেটা কিন্তু খুব স্পষ্ট। একদম সিজার, অর্থাৎ এফআইআর এর শব্দে শব্দে পরতে পরতে নির্যাতিতার আরতি। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। রয়েছেন তারা গেট আটকে রেখেছেন যাতে কোনোভাবেই এই বাম ছাত্র সংগঠনের এসএফআইডিএম এর কর্মী সমর্থকরা যাতে। সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কি বলছেন শুনবো। সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছে মেয়ের প্রতি এবং তার পরিবারের সঙ্গে। আমরা একবারই তার সঙ্গে রয়েছি এবং সত্যি সমবেদনা জানানোর ভাষা থাকে না, কিন্তু মেয়েকে যদি একটু করেও সান্ত্বনা দিতে পারি তাহলে এটাই বলতে পারি, দেখো তোমার উপরে যারা এই বর্বর ঘটনাটা করেছে তাদেরকে আমরা ধরে একবারই হাজতে পাঠিয়েছি, ইনভেস্টিগেশন চলছে। আমরা এটাই বলি যে মেয়েটির ন্যায্য বিচার পাক। নিশ্চয় তার উপরে যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা যেটা ট্রমা হয়েছে সেটা আমরা পুরোপুরি আমাদের সহানুভূতিও বলবো না, আমরা একজন নাগরিক হিসেবেও, একজন এই সমাজে থাকি, এই দেশে থাকি, আমরা কিন্তু পুরোপুরি তার সঙ্গে রয়েছি। সে বলুক, তার পাশে আমরা রয়েছি। এইটা চলতে পারে না, এটা হতে পারে না। এবং এটাই তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলা, এই যে রাজনীতি আনার আবার একটা অপরাধ হবে, রাজনীতি প্রবেশ করবে, যারা রাজনৈতিকভাবে দেউলিয়া পশ্চিমবাংলায়, সে বিভিন্ন তার রাজনৈতিক দল নিয়ে চলে এসছে তাদের রাজনীতি, বিভিন্ন ব্যাখ্যা দেখবেন। আপনাদের সামনে কথাটা বলেছে জানি না, আমরা জানি সোশ্যাল মিডিয়াতে এটা চলছে। আসুন না আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল যেটা আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে 10 মাস আগে সর্বসম্মতভাবে, মেয়েদের পক্ষে বিল, অপরাধ হলে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড হতে পারে। কে আটকে রেখেছে? বিধানসভা পাশ হওয়া সর্বসম্মতভাবে, এখানকার বিধায়করা যারা মানুষ দ্বারা নির্বাচিত,
এটা মানুষের কথা, তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক। কেন বিল হিসেবে রয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। রাজনীতি করতে চাই না। এখানে যদি ন্যায্য দাবি থাকে সে রাস্তায় ওই বাঁদরামো আপনারা করবেন না, আপনারা এই বিলের সমর্থন করুন। এই বিলটা সমর্থন করে প্রেসিডেন্ট সম্মানীয় রাষ্ট্রপতিকে বলে, কারণ এখানে পলিটিক্যাল ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, আটকে রেখেছেন। এটা তো হতে পারে না যে মহিলার শরীর তো আপনাদের রাজনীতি করার জন্য একটা যুদ্ধক্ষেত্র নয়, মহিলার শরীরকে সম্মান করতে হবে। ফলে আজকে আমরা বলি রাজ্য সরকারের পক্ষ থেকে তৎক্ষণিক আমাদের পুলিশ হোম যার আন্ডারে আসে, হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে আসে, এবং এই কলকাতা পুলিশ ইতিমধ্যে তাদের টুইট আপনারা দেখেছেন, সমস্তটা আপনাদের সামনে রয়েছে। আমরা এটাই বলি যে বিভিন্ন স্তরেতে আমরা দেখি পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যে অপরাজিতা বিল করেছে। আমরা যে কোনো বললাম যে এই ধরনের ঘটনার তো কোনো তুলনা করা যায় না, যে তোমার রাজ্যে কথা হচ্ছে আমার রাজ্যে কথা হচ্ছে, এইগুলো নিয়ে কোনো রাজনীতি হয় না। আর যেমনটি বললেন মেয়ের শরীর নিয়েও রাজনীতি হয় না। সেখানে তার যন্ত্রণাটা তো বুঝতে হবে, তাকে তো সে সম্মান দিতে হবে, তাকে সে ন্যায্য তার ন্যায় বিচার সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছক। তাহলে সারা ভারতবর্ষে কি চিত্রটা আমরা দেখি, খুবই দুর্ভাগ্যজনক। প্রথমত অপরাজিতা বিল একমাত্র পশ্চিমবাংলা বলেছে, এই দাবি করেছে যে এই বিলটা আইন হোক, যাতে যথাযোগ্যভাবে যারা এই বর্বর অপরাধ করেন তাদের শাস্তি হবে। একটা ইঙ্গিত তো দিতে হবে সমাজের মধ্যে। এবং সেইখানে আমরা এটাই বলি, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল আর বলে এই অপরাধটাকে কেউ কেউ সংস্কারই বলেছে, সংস্কারী লোক হ্যাঁ, তাদেরকে মালা পরিয়েছে। এইগুলো তো আপনারা পশ্চিমবাংলায় দেখবেন না। আপনারা শাসক দল পশ্চিমবাংলার বিরুদ্ধে বলার চেষ্টা করে, পশ্চিমবাংলার শাসক দল এইগুলো নিয়ে আপোষও করে না, আর তাদেরকে মালা আর ফুল মিষ্টি দিয়ে তাদেরকে সম্বর্ধনাও দেয় না। সেটা যেখানে করে, সে কোন দল করে সকলেই জানেন। তাহলে এইগুলো তারা যখন প্রতিবাদ করেন তাদেরকে তো বলতে হবে, দেখো তোমার যেখানে শাসন রয়েছে সেখানে মহিলাদের প্রতি কি সম্মান তোমাদের রয়েছে। ফলে এই কথা দিয়ে আজকে আবারও পুনরায় বলা যে কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে এবং আমরা এটা নিয়ে সত্যি মর্মাহত এবং খুব বেদনা দিচ্ছে। এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং পুরো ইনভেস্টিগেশন হবে এবং শাস্তি যেটা আছে, যাদেরকে ধরা হচ্ছে সে শাস্তি তারা পাবেন। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা এবং এটাকে একেবারেই সমর্থন করা যায় না। যারা অভিযুক্ত তাদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে। রাজ্যের তরফ থেকে একটা ভার্সন আমরা পেলাম রাজ্যের মন্ত্রী শশী পাজার কাছে, কিন্তু প্রশ্ন তো উঠবেই, কাদের লুকোনোর চেষ্টা করছে পুলিশ? গণধর্ষণের মূল অভিযুক্ত ক্যাম্পাসের শাসক নেতা, বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার এফআইআরে। প্রথমে ইউনিয়ন রুম বন্ধ করে ধর্ষণের চেষ্টা, পরে গার্ডের ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণের সময় ভিডিও তোলা হয়, ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়। এফআইআরের শব্দে শব্দে নির্যাতিতার আরতি রয়েছে। শুনুন আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা চক্রবর্তীর গলায়। 25শে জুন 2025 পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছিল। দুপুর 12টা 5 মিনিটে কলেজে পৌঁছই। অন্য দিনের মতো ইউনিয়ন রুমে গিয়ে বসি। একজনের নাম জে, সে এসে ঢোকে, সবাইকে বসতে বলে, আমরাও বসি। সে কলেজের প্রাক্তন ছাত্র, কলেজের আধিকারিক, আনঅফিশিয়ালি কলেজের টিএমসিপি ইউনিটের মাথা। কলেজে তার বিরাট ক্ষমতা, সবাই তার কথা শুনতো। সে সবাইকে টিএমসিপি ইউনিটের পদ দিত, আমাকেও গার্লস সেক্রেটারির পদ দিয়েছিল। আমরা সবাই বসেছিলাম। কিছুক্ষণ পর একজন, যার নাম পি, আমাকে ইউনিয়ন রুমের বাইরে ডাকে, জানতে চায় জে এবং ইউনিটের প্রতি অনুগত কিনা। আমি যেহেতু গার্লস সেক্রেটারি, আমি জে এবং টিমের প্রতি আমার আনুগত্য দেওয়ার কথা দিই। তারপর আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই। একটু পরে জে আমাদের জিজ্ঞাসা করে পি আমাকে সব বুঝিয়েছে কিনা। তারপর সে আমাকে বাইরে ডাকে এবং বলে যে প্রথম দিন থেকে সে আমাকে পছন্দ করে, তার গার্লফ্রেন্ডের পর আরো একজনকে ভালোবাসে এবং সে আমি। আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আমি প্রস্তাব প্রত্যাখ্যান করি, বলি আমার বয়ফ্রেন্ড আছে এবং আমি তাকে সত্যিই ভালোবাসি, বলি আমি ওকে ছাড়তে পারবো না। তারপর নিজেদের মধ্যে কথা বলা বলির পর আমরা ইউনিয়ন রুমে ফিরে যাই। তখনও পর্যন্ত সব ঠিক ছিল। সন্ধ্যে 6:10 নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোতে যাই, কিন্তু যে আমাদের আটকে দেয়, আরো কিছুক্ষণ থাকতে বলে।
আমরা তাই করি। সন্ধ্যে 7:30 নাগাদ আমাদের জেনারেল সেক্রেটারি বেরিয়ে যায়। সেই মুহূর্তে আমিও গুছিয়ে ফেলি, বেরোতে যাই। তখন জে আটকায়, পি এবং এম কে চোখের ইশারায় বাইরে বেরোতে বলে। ওরা বেরিয়ে যায়। জের কথা অনুযায়ী বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ঘটে যায়। আমি নিজেকে সাহায্য করতে পারছিলাম না। যে আমাকে বাথরুমে নিয়ে যায়, যৌন সঙ্গম করার উদ্দেশ্য নিয়ে জোর করার চেষ্টা করে। আমি বাধা দিই, কিছু করতে না দিয়ে পিছনে ঠেলতে থাকি, হাউ হাউ করে কাঁদতে থাকি, বলি আমাকে ছেড়ে দাও, আমি এটা করতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওকে ভালোবাসি। কিন্তু সে রাজি হয়নি, আমাকে জোর করতে থাকে। আমার প্যানিক অ্যাটাক হয়, শ্বাসকষ্ট হতে থাকে। জে, এম এবং পি কে ভিতরে ডাকে। আমি ওদের সাহায্য চাই, আমাকে হাসপাতালে নিয়ে যেতে বলি ওদের, কিন্তু ওরা আমাকে সাহায্য করেনি। তখন ওদের বলি আমার জন্য একটা ইনহেলার এনে দিতে। এম সেটা এনে দেয়, আমি সেটা নিই, একটু বেটার ফিল করি। আমার জিনিসপত্র গোছাই, বাইরে যাই পালানোর জন্য। দেখি ওরা মূল দরজায় তালা ঝুলিয়ে রেখেছে। গার্ডও হেল্পলেস ছিল, আমাকে সাহায্য করতে পারেনি। এম এবং পি আবার জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায় আমাকে। জেকে বলি আমাকে ছেড়ে দিতে, এমনকি ওর পায়ে পড়ি, কিন্তু ও আমাকে ছাড়েনি। সে এম এবং পি কে বলে আমাকে গার্ডের ঘরে নিয়ে যেতে, গার্ডকে বাইরে বসিয়ে রাখতে বলে। ওরা তাই করে। ওরা আমাকে জোর করে গার্ডের রুমে নিয়ে যায়। যে আমাকে বিবস্ত্র করে, জোর করে আমাকে ধর্ষণ করতে শুরু করে। আমি যখন আটকাই আমাকে ব্ল্যাকমেল করে, আগের মতোই আমাকে হুমকি দেয়। সে আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে এবং আমার মা বাবাকে গ্রেপ্তার করিয়ে দেবে। তারপরও আমি লড়তে থাকি। তখন আমাকে আমার নগ্ন অবস্থায় দুটো ভিডিও দেখায় যখন সে আমাকে ধর্ষণ করছিল। শুনলেন তো কি মর্মান্তিক অভিজ্ঞতা। এমন অভিযোগ শুনেও অভিযোগকারীদের লুকোনোর চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তদের নাম না লিখে পুলিশ কি আইন ভাঙেনি? প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্সগুলো রয়েছে, যা স্টেটমেন্টগুলো লেখার পরে, এবং টোটাল কেসটাকে ওখানে গিয়ে কিন্তু পুনরায় গঠন করতে হবে। এই যে গঠন করা মানে পুনরায় রিকনস্ট্রাকশন অফ দ্য ক্রাইম, এই রিকনস্ট্রাকশন অফ দ্য ক্রাইম ভেরি ইউজফুল। আমার মনে হয় 15 জুলাইয়ের মধ্যে এই কেসটা চার্জশিট হয়ে যাওয়ার কথা, এবং কাস্টাডি ট্রায়ালে যদি এটা হয় 70/1 বিএনএস অ্যাক্ট, তাতে এই গণধর্ষণের যে সেকশন, তাতে 20 বছরের সাজা আছে এবং জাজ ইচ্ছা করলে লাইফও রাখতে পারে। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। শুনুন। থেকে জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই। কারণ আমরা প্রত্যেক সময় ভালো কাজ, ইম্পর্টেন্ট লিডারশিপ কেমন এগোচ্ছে সেই দেখে আমরা সিদ্ধান্ত নিই, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে সে কারোর ফলোয়ার হতে পারবে না। আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তৃণমূল ছাত্র পরিষদের শাখা সংগঠনের একটি সভাপতি। আমার ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের অধিকার নেই যে কাউকে বলা যে তুমি দল করবে না বা তুমি কাউকে ভালোবাসবে না, এটা আমার ইখতিয়ারভুক্ত নয়। আমি শুধু এইটা বলতে পারি যে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের যে পতাকা বহন করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় নেতৃত্বে দিয়েছেন। আমি এমন কোনো নেতা তৈরি করব না যারা সেই পতাকাকে সঠিকভাবে বহন করতে না পারে। আলিপুরদুয়ারে মুজনাইয়ে ট্রেনে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি। কামাখ্যা থেকে পাটনা যাওয়ার পথে ক্যাপিটাল এক্সপ্রেসে আগুন, ছবি দেখাচ্ছি আপনাদের। আলিপুরদুয়ারের মুজনাই স্টেশনের কাছে ট্রেনে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি। কামাখ্যা থেকে পাটনা যাওয়ার পথে ক্যাপিটাল এক্সপ্রেসে আগুন, দুটি কোচের মাঝে ব্রেক বাইন্ডিং এর ঘর্ষণের ফলে ধোঁয়া বেরোচ্ছিল এবং দমকলকে খবর দেওয়া হয়। দমকল পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন রেলকর্মীরা, জানালেন ডিআরএম। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।